আপনারা দেখছেন এনকে টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি সৈকত। আজকের এই সময়ে আমরা একটু রাজ্যের বাইরে বেরিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সমস্যা বা আন্তর্জাতিক ইস্যুতে নজর রাখব। আপনারা জানেন যে এই সময় অনুষ্ঠান শুধুমাত্র দেশের বা রাজ্যের এই সময় নয়, এই মুহূর্তে গোটা বিশ্বে এই সময়ে কি হচ্ছে তার দিকেও আমরা ধারাবাহিকভাবে নজর রাখি। যদি আমরা রাজ্যের গণ্ডি পেরিয়ে যদি একটু বৈশ্বিক বা বিদেশের দিকে নজর রাখি, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে আমেরিকা বা ট্রাম্প তারা এই মুহূর্তে যে মার্কিন যৌথ কংগ্রেসে যে অধিবেশন দিয়েছেন, যেদিকে গোটা বিশ্ব তাকিয়েছিল, যে তিনি নিঃসন্দেহে এমন কিছু ঘোষণা করতে চলেছেন যা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বা হয়তো তার বৃহত্তর অর্থে কূটনৈতিক ক্ষেত্রে একটা বড় প্রভাব আসতে পারে। যেমনটা আশঙ্কা করা হয়েছিল তাই আমরা জানি যে যখন নরেন্দ্র মোদীর পাশে বসে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে পারস্পরিক শুল্ক নীতি এবার তিনি কঠোর করতে চলেছেন। নরেন্দ্র মোদীকে পাশে বসে তিনি এটা বলে দিয়েছিলেন যে যদি ভারত তার আমদানি শুল্ক না কমায় তাহলে কিন্তু আমেরিকাও 100% আমদানি শুল্কের দিকে যাবে। কিন্তু আজকে যারা টেলিভিশনের পর্দায় বসে এই অনুষ্ঠান শুনছেন, হয়তো তাদের কাছে অনেক শব্দ, অনেক যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তাদের কাছে হয়তো কঠিন লাগবে। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা বক্তা রয়েছেন বা আমরা প্রত্যেকেই চাইবো আপনার মতো করে আগামী 1 ঘন্টায় অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা ঠিক যে বাংলার এই মুহূর্তে যাদবপুর আবহ থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ডে যেভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা খবর দেখছেন, তার বাইরে হঠাৎ আজকে আমরা এইরকম একটি গুরুত্বপূর্ণ বা আন্তর্জাতিক ইস্যুতে কেন আলোচনা করতে বসলাম সেটা আগামী 1 ঘন্টায় আপনি বুঝতে পারবেন। যেটা দেখে আপনার প্রাথমিকভাবে মনে হবে যেটা আমেরিকা বা অন্যান্য তার পার্শ্ববর্তী কিছু দেশের সঙ্গে বা ভারতের সঙ্গে একটা বাণিজ্যগত বিষয়, সেটা নিয়ে একটা কোথাও কয়েকটি 7 থেকে 8টি দেশের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি বা একে অপরের বিরুদ্ধে রেষারেষি চলছে, আদতে তা নয়। আপনার ওপর এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিভাবে থাকবে আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে চলুন আপনাদেরকে দেখাই যে কেন আজকের এই আগামী 1 ঘন্টার আলোচনার প্রেক্ষাপট তৈরি হলো। এমন কি বললেন ডোনাল্ড ট্রাম্প যার জন্য কার্যত বেশ কয়েকটি দেশ বা বিশ্বের এই মুহূর্তে যে বড় বড় শক্তিধর দেশগুলো তারা ইতিমধ্যেই ট্রাম্প বিরোধী অবস্থান নিচ্ছেন, যদিও ভারত এখনো পর্যন্ত তার অবস্থান স্পষ্ট করেনি। কিন্তু কি এমন সিদ্ধান্ত, কি এমন ঘোষণা, দেখুন। মার্কিন কংগ্রেসের যুগ্ম অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলবেন তার দিকে নজর ছিল বিশ্বের দেশগুলি। মার্কিন বাণিজ্যের অংশীদার দেশগুলির আশঙ্কা সত্যি করে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেই দিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে আসছে, এবার আমাদের পালা। আমাদের উপর যত বেশি শুল্ক আরোপ করে আমরাও তত শুল্ক আরোপ করব। পারস্পরিক শুল্ক চাপানোর নীতি 2রা এপ্রিল থেকে লাগু করা হচ্ছে। ট্রাম্পের তালিকায় ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলি। India charges us auto tariffs higher than 100%. This system is not fair to the United States and never was, and so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. We're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in, and whatever they tariff us, other countries, we will tariff them. দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে। আশঙ্কা ছিল মার্কিন এই সিদ্ধান্তে হাত গুটিয়ে থাকবে না প্রতিদ্বন্দ্বী চীন, আর তাই হলো। আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিল চীন। সেই তালিকায় যেমন আছে খাদ্যপণ্য, তেমনই আছে বস্ত্র। সয়াবিন, শূকরের মাংস এবং অন্যান্য পণ্যের উপর 10%। আমেরিকা থেকে আমদানিকৃত মুরগির মাংস, গম, ভুট্টা ও তুলোর উপর 15% শুল্ক আরোপিত হবে। 10ই মার্চ থেকে বর্ধিত শুল্ক নীতি কার্যকর হবে। আমেরিকায় উৎপাদিত সয়াবিনের প্রায় অর্ধেক পরিমাণই চীনে রপ্তানি হয়। 2024 সালে $12.8 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। চীনের এই সিদ্ধান্তে আমেরিকা বড় বিপদে পড়বে। সোজা আমেরিকাকে পাতে মারার ছক। আমেরিকার 3টি ফার্ম থেকে সয়াবিন আমদানি লাইসেন্স বাতিল করে দিয়েছে চীন।
যদিও ট্রাম্পের অভিযোগ ছিল চীন ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত একটি রাসায়নিক রপ্তানি কিছুতেই বন্ধ করছে না। চীন জানিয়েছে অত্যন্ত দায়সার একটি অজুহাতে চীনের উপর আমদানি শুল্ক বাড়ানোর কোনো যুক্তিই নেই। এটা কি ফেন্টানিল, যার জন্য শুল্ক যুদ্ধে আমেরিকা ও চীন? ফেন্টানিল অতি সক্রিয় আচ্ছন্ন করার মাদক, যা ক্যান্সারের যন্ত্রণা কমাতে বা অবশ করতে ব্যবহৃত হয়। ফেন্টানিল মেডিকেল কাজ ছাড়াও অবৈধ মাদক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে আমেরিকায়। চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, আফিমের বিকল্প হিসেবে এই নেশায় বহু মৃত্যুও হয়েছে আমেরিকায়। আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। কানাডা থেকে আসা জ্বালানি পণ্যের উপর 10% আমদানি শুল্ক, বাকি পণ্যের ক্ষেত্রে সেই শুল্কের পরিমাণই 25%। পাল্টা ঘোষণা জাস্টিন ট্রুডোর, যন্ত্রপাতি, ফল, ওয়াইন জাতীয় মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। 21 দিন পর আরও বেশি মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। কানাডার উপর ট্রাম্পের শুল্ক চাপানোর নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল ফেন্টানাইল। এই মাদকটি ব্যথার উপশমের ক্ষেত্রে মরফিনের তুলনায় বহু গুণ বেশি শক্তিশালী। ট্রাম্পের অভিযোগ ছিল কানাডা হয়ে এই মাদক আমেরিকায় প্রবেশ করেছে। কানাডার পাশাপাশি মেক্সিকো আমেরিকার সঙ্গে সরাসরি শুল্ক যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি এই প্রতিবেদনের পর আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি চন্দ, অধ্যাপক, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমি আজকের আলোচনা প্রথমে অনির্বাণ দাকে দিয়ে শুরু করতে চাইব। আমি ভারতের বিষয়ে পরে আসব, আমি আগে একটু বিদেশ থেকে ঘুরে আসি। আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ভারত, বিশ্বের যে সর্বশক্তিমান যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে অনেকগুলি দেশ আমেরিকার এই সিদ্ধান্তে এবং আমেরিকার আরো অনেকগুলি সিদ্ধান্তে সরাসরি ভুক্তভোগী। যেমন তার বিভিন্ন জায়গায় তারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আমি পরবর্তীতে আরো আসব। কিন্তু এই সিদ্ধান্তগুলো সরাসরি দেখা যাচ্ছে যে কিছু কিছু ছোট ছোট দেশ যাদের অর্থনৈতিক সাহায্য, সামরিক সাহায্য, সেগুলো দেওয়া বন্ধ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে তারা শুল্ক নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। আমি একদম, যারা আমার দর্শক তারা প্রত্যেকে জানতে চাইছেন যে আমেরিকার শুল্ক নীতির ফলে কিভাবে গোটা বিশ্বে একটা ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় চিন্তার কারণ চীন যেভাবে আমেরিকাকে থ্রেট দিচ্ছে। না দেখো, আমি একদম দর্শকদের সুবিধার জন্য বলছি যে আমেরিকা দেশটা তো আগেও ছিল, 20 জানুয়ারির আগেও ছিল, যখন ট্রাম্প সরকার ক্ষমতায় আসেনি। তো আমেরিকার দেশটা তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না। বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একটা শক্তি আছে এবং এই শক্তিতে কিন্তু সত্যি সত্যি আমেরিকা অন্যান্য অনেক দেশের থেকে এগিয়ে রয়েছে। আমরা যতই বলি চায়না আছে, সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশগুলো আছে এবং ভারত নিচ থেকে উঠে আসছে, কিন্তু আমেরিকা 33 কোটির লোক হলেও কিন্তু আমেরিকার সামরিকভাবে যেরকম শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যে এখন নতুন যে প্রধানমন্ত্রী এসছেন ওখানে ট্রাম্প, তার কিছু হটকারী সিদ্ধান্ত এমন ভাবে বিশ্ব অর্থনীতিকে তোলপাড় করছে, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে সেটা যদি দীর্ঘায়িত হয় সেটা বুমেরাং হয়ে আমেরিকার অর্থনীতির ভিতটাকে নড়িয়ে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মুক্ত অর্থনীতির কথা বলি, সেখানে প্রত্যেকটা দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয় এবং সেখানে প্রত্যেকটা দেশের একটা আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করতে হয়। সেখানে কিছু জিনিস তাকে বিক্রি করতে হয়, কিছু জিনিস তাকে কিনতে হয়। আজকে ঘটনাটা হচ্ছে আমেরিকার লোকজনের সঙ্গে যদি তুমি কথা বলো, তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, তুমি ফোনে যদি কথা বলো, তাহলে তারাও কিন্তু এই ঘটনাতে তারাও কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে এবং তারাও আগামী দিনে তাদের ওখানে যে আমেরিকায় যে জিনিসটা তারা তাদের যে নির্ধারিত মূল্যে কেনে, সেই আগামী দিনে যে সেই জিনিসটার দাম বাড়বে সেটা তারাও আঁচ করতে পেরেছে। এবং সেখানকার যে আমেরিকার সাধারণ জনগণ তারাও কিন্তু এটা নিয়ে ব্যতিব্যস্ত। তারা হয়তো তোমার এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন না, কিন্তু তারাও কিন্তু এই প্রোগ্রামের যে নির্যাস, সেই নির্যাসটা হচ্ছে যে আমেরিকার এই হটকারী সিদ্ধান্তে ভারতবর্ষ বা আমেরিকা নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ আছে, সেই দেশের মানুষজনও ইম্প্যাক্টেড হবে। এবার আসি আমাদের ভারতবর্ষের কথায়। একটা জিনিস সৈকত মাথায় রাখতে হবে, তোমরা তো সাংবাদিকতা করো, তোমরা ক্রনোলজি নিয়ে খুব কথা বলো।
ক্রনোলজি যদি দেখো তাহলে 1990 সালের মুক্ত অর্থনীতির কথা আমরা বলি, এবং মুক্ত অর্থনীতিতে আমরা বিশ্বাস করে বিভিন্ন দেশের সঙ্গে আমরা বাণিজ্য করা শুরু করলাম। তারপরে 2014 সালে কিন্তু মেক ইন ইন্ডিয়ার কথা বলা হলো। তারপরে 2020 সালে যখন কোভিড হলো তখন আমরা শুনলাম আত্মনির্ভর ভারত, তখন আমরা শুনলাম ভোকাল ফর লোকাল। আর তারপরে এই কয়েকদিন আগে তোমরা যে ছবি দেখালে দুই রাষ্ট্রনেতা, সেখানে একজন রাষ্ট্রনেতা বললেন মাগা মেক আমেরিকা গ্রেট এগেন, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। এই সব কিছুর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। এই কন্ট্রাডিকশনটার জন্য কি হচ্ছে, আমি যখন ভারতবর্ষের কিছু বিত্তশালী লোক তারা চাইছেন এলন মাস্কের টেসলাটা ভারতবর্ষে আসুক এবং আমার কাছে আমি অতিরিক্ত ট্যাক্স দিয়ে হলেও আমি সেই গাড়িটাকে উপভোগ করব। যদি আমার কাছে অর্থ থাকে তাহলে আমাকে কোনো দেশ বলতে পারে না যে তুমি সেই জিনিসটার পরিষেবা থেকে তুমি বঞ্চিত হও। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে আমেরিকার ট্রাম্প সরকার যে চালাচ্ছে সেটা কে, ট্রাম্প চালাচ্ছে না এলন মাস্ক চালাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এলন মাস্কের সঙ্গে আগে মিটিং করতে হলো, তারপরে মিটিং করতে হলো ট্রাম্প। এই এলন মাস্ককে যে টেসলা গাড়ির জনক, এবং এই টেসলা গাড়িটাকে ভারতবর্ষের 140 কোটির বাজারে উনি ছাড়তে চান, টেস্ট করতে চান। এবং আমরা কি দেখলাম, তড়িঘড়ি ইভির উপরে এই আমাদের যে ইভি পলিসি আছে সেই পলিসিটাকে রিভাইজ করা হলো, এবং অর্থনৈতিকভাবে আমরা দরজাটা খুলে দিলাম যে ট্রাম্পের ওই এলন মাস্কের গাড়িটাও কিন্তু যাতে ভারতবর্ষের বাজারে আসে। তড়িঘড়ি আমরা দেখলাম আমি বম্বের বিকেসিতে এবং দিল্লির আরেকটি জায়গায় দুটো শোরুম উদ্বোধন হচ্ছে, এবং তাতে কিছু এলন মাস্কের কোম্পানির লোক তাদেরকে নিয়োজিত করা হচ্ছে। কি জন্য, উদ্দেশ্যটা কি? এবং আপনি যদি ট্রাম্পের ভাষণটা শোনেন, উনি অটোমোবাইল সেক্টর বারবার করে বলেছেন, এবং তার ক্ষেত্রে তার মেন হচ্ছে তারা ব্যবসা নিয়ে বোঝেন, এবং দুটো পুঁজিবাদী লোক যারা ব্যবসা করে তাদের নিজেদের পকেট ভরার উদ্দেশ্যে এইভাবে সরকার চালানোর মনোবৃত্তি দেখাচ্ছেন, তাতে কিন্তু তাদের মেন কাজ হচ্ছে এই ব্যবসাটাকে ভারতবর্ষের বাজারে আরো ত্বরান্বিত করে। এবং ভারতবর্ষে শুধু এলন মাস্কের গাড়ি নয়, আরো অনেক জিনিস আছে যে জিনিসগুলোকে, যেহেতু আমরা আত্মনির্ভর ভারত, যেহেতু আমরা ভোকাল ফর লোকাল, যেহেতু আমরা মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন দেখেছি, আমাদের এখানে দেশীয় প্রোডাকশনে যারা অভ্যস্ত হয়ে গেছেন, যারা ভারতবর্ষের অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এবং ভারতবর্ষের যে মূল সমস্যা, আমি একটু ক্লিয়ার করে দিই, ভারতবর্ষের যে মূল সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি। সেই সমস্যাটাকে কিন্তু এটা ত্বরান্বিত করবে। তার কারণ হচ্ছে কিছু যদি দেশীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের মেন যেটা সমস্যা সেটা বেকারত্বটা বাড়বে। তার সঙ্গে সঙ্গে যারা রপ্তানি করছেন, উনি যে হুঁশিয়ারিগুলো দিচ্ছেন, এই হুঁশিয়ারিতে যদি রপ্তানি শিল্প আমাদের সঙ্গে আমেরিকার যে এখন ট্রেড ব্যালেন্স আছে, সেই ট্রেড ব্যালেন্সটা আমাদের ক্ষেত্রে পজিটিভ, আমরা রপ্তানিটা বেশি করি, সেইখানে যদি রপ্তানিটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়, সেই সব রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত যেসব কোম্পানি আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি বলছি বারবার করে, এই হটকারী সিদ্ধান্ত, এবং ছাড়া ভারতবর্ষ শুধু না, বিদেশের অনেক দেশকে নাড়িয়ে দিয়েছেন তিনি। এবং এই আমি আস্তে আস্তে দেখছিলাম এই বেজিংও কিন্তু খুব মানে কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছে, যদি তার জন্য ট্রেড ওয়ার হয় তাহলে চায়নাও কিন্তু তৈরি থাকবে, প্রস্তুত আছে। এবং সেইটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যায়, আমি বলছি না যে এই গোলাবারুদ দিয়ে যুদ্ধ হবে, এরকম যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু আমেরিকাও কিন্তু আমি বলছি সরাসরি ইম্প্যাক্টেড হবে, এবং এত হটকারী সিদ্ধান্ত কিন্তু এই বুমেরাং হয়ে ট্রাম্পের কাছে ফিরে আসবে। বেশ, আমি একটু দেবজ্যোতি বাবু আপনার কাছে যেতে চাইবো। সেটা হচ্ছে আমেরিকা আমদানি শুল্কে যদি 100% করে কোনো কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে তারা বলছেন যে সেটা আমি 50, 70, 80 ইত্যাদিও রাখবো, তাতে আমার দেশ ভারতবর্ষ আমেরিকাকে যা যা পাঠায় এবং ভারতবর্ষ আমেরিকা থেকে যা যা আমদানি করে, এই দুটোর ক্ষেত্রে যদি 100% রেসিপ্রোকাল ট্যারিফ হয়ে যায়, পরস্পর আমদানি শুল্ক বেড়ে যায়, তাহলে এটা পরিষ্কার যে আমেরিকার ওপর যে যে বিষয়ের ওপর আমাদের নির্ভরশীল সেই জিনিসপত্রের দামগুলো বাড়বে। এখন সবচেয়ে বেশি আমাদের সাধারণ মানুষকে এটাই ভাবাচ্ছে যে ভারতবর্ষ একটা উপায়ে এর বিকল্প পদ্ধতি নিতে পারে, সেটা হচ্ছে যেটা একটু আগে অনির্বাণ বলছিল যে ভোকাল ফর লোকাল যদি আমরা হতে পারি, যদি আমরা নিজেরা সেগুলোকে প্রস্তুত করতে পারি, তাহলে আর আমাদের কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না। কিন্তু সত্যি কি ভারতবর্ষের পক্ষে সব জিনিস ভারতবর্ষে উৎপন্ন করা সম্ভব? কিছু জিনিসের জন্য চীন, কিছু জিনিসের জন্য আমেরিকা, কিছু জিনিসের জন্য অন্য দেশের উপর আমাদের তো নির্ভরশীল হতেই হবে। তাহলে এর উপায় কি? মানে এই শুল্ক যুদ্ধের তো কোনো শেষ দেখতে পাচ্ছি না। কদিন আগে আমি এরকম একটা অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম যে সারা বিশ্বের যা ম্যানুফ্যাকচারিং, সেই ম্যানুফ্যাকচারিং এর প্রায় 42% এখন চীনে হয়। এবং সেটা যদি আমরা
টোটাল প্রোডাক্টটা না ধরে পার্টস ধরি, সেটা প্রায় 49% চীন তৈরি করে। তো এইভাবে এখন বিশ্বের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা একে অপর উপর নির্ভরশীল। ট্রাম্প বরাবরই ব্যবসায়ী ছিলেন এবং উনি ব্যবসা থেকে রাজনীতিতে ঢুকেছেন, এবং উনি ওনার পুরো ক্যাম্পেইনটাতেই উনি বলেছেন আমেরিকা ফার্স্ট পলিসি। এবং কালকের যে ভাষণ, সেই ভাষণের সময় উনি বলছেন যে ফর ডিকেডস দিস কান্ট্রিজ, উনি স্পেসিফিক্যালি 6-7টা রাষ্ট্রের নাম মেনশন করেছেন, ভারত, ব্রাজিল, চায়না, মেক্সিকো, কানাডা অ্যান্ড ইউ, এই দেশগুলোর কথা উনি বলেছেন। এবং বলতে গিয়ে উনি বলেছেন যে আমরা ট্যারিফ ইম্পোজ করছি না, শব্দটা হচ্ছে রিটালিয়েটরি ট্যারিফ। এরা বরাবরই আমাদের ওপর অনেক দিন ধরে ট্যারিফ চাপাচ্ছে, এবং শুধু রিটালিয়েটরি ট্যারিফ না, শুধু টাকার কথাও বলছেন না, উনি বলছেন নন ট্যারিফ ব্যারিয়ার্স। অনেক নিয়ম কানুন আমরা করে রেখেছি যাতে আমেরিকান বিজনেসম্যানরা সহজভাবে আমাদের এখানে ইনভেস্টমেন্ট, কারখানা তৈরি এগুলোও করতে পারে না। তো যখন উনি বলছেন আমেরিকা ফার্স্ট পলিসি, উনি সেই অনুযায়ী ওভারনাইট তো কোনো কিছু করা সম্ভব নয়। আমাদের পলিসিস নিতে হবে এবং সেই পলিসি অনুযায়ী আমাদের আস্তে আস্তে এগোতে হবে। সেটা সবচেয়ে বেশি উৎপাদক দেশ, তার 99.99% উৎপাদক দেশ হচ্ছে চীন। যে কারণে আমরা দেখেছিলাম যে হাইড্রক্সি ক্লোরোকুইনের জন্য এই করোনা আবহে হাত পাততে হয়েছিল আমেরিকাকে। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি চীন দেখা যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে এই রেসিপ্রোকাল ট্যারিফে একেবারে সম্মুখ সমরে যুদ্ধে চলে যায়, ভারতবর্ষেও যুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ নরেন্দ্র মোদী বলেছেন যে আপনি ওটা বাড়াচ্ছেন, আমি অন্যদিকে দরজা খোলা রাখছি, আমি সেটা পরে আসছি। তাহলে সবচেয়ে বড় সমস্যা তৈরি হবে যে চীন আর আমেরিকা যদি সরাসরি যুদ্ধে চলে যায়, মানে যুদ্ধ বলতে এক্ষেত্রে রেসিপ্রোকাল ট্যারিফ যুদ্ধ, পীযূষ গোয়েল মিটিং হচ্ছে এবং ওখানে টোটালি বর্ষাবে না, ঠিক আছে, যতটা গর্জাচ্ছে। আর উনি কখনো রুশ কখনো তুষ্ট, সুতরাং হয়তো আগামী দিনে আমরা দেখবো অত হতাশ শেয়ার মার্কেটে টাকা নেই, যাদের ঘরে সোনা জমানোর বিষয় নেই, যারা ডলারে লেনদেন করেন না এবং যারা বিদেশ থেকে তেল কেনেন না, তারা আজকের আলোচনা তাদের কাছে হয়তো ততটা ইন্টারেস্টিং হবে। বিনিয়োগ করেন যারা সোনা হয়তো মানে ফিজিক্যালি না রাখলে তারা হয়তো ডিজিটালি সোনা টোনা কেনেন, তারা আজকের অনুষ্ঠান উঠছে। আবার তেল ভারত রাশিয়া নয়,
বা কোনো, কিন্তু গোটা বিশ্বে এই যুদ্ধের আঁচ ইতিমধ্যেই লাগতে শুরু করেছে। একদম, মানে শুল্ক যুদ্ধ দেখুন অনেক ক্ষেত্রেই, কেননা বাণিজ্য এমন একটা বিষয় যেটা আমাদের রান্নাঘরকে এফেক্ট করতে পারে। যে কোনো ব্যক্তি, মানে যে কোনো পরিবারের তেল আমদানির কথাই ধরুন, যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকে, আমার রান্নাঘর, জ্বালানি গ্যাস বা যে কোনো রান্নার গ্যাস, আমার রান্নাঘরও এফেক্টেড হবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য বা আন্তর্জাতিক রাজনীতি সবসময় কিন্তু আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। এবং ভারতীয় বাজারে এখন যদি আমেরিকা এই শুল্ক যুদ্ধ নিয়ে যদি থাকে, যদি আমারও মনে হয়, আমি অনির্বাণ বাবুর সাথে কিছুটা একমত, যে যতটা গর্জন হচ্ছে, যখন অন্যান্য দেশগুলো যখন রেসিপ্রোকাল একটা ট্যারিফ চাপাতে শুরু করবে, অলরেডি করেছে কানাডা বা মেক্সিকো, চীন হুমকি দিয়ে রেখেছে, তখন কিন্তু ট্রাম্পকে পিছিয়ে আসতে হবে। কেননা আজকের এই বিশ্বে আমেরিকা মহাশক্তিধর দেশ হলেও আমেরিকা কিন্তু একা সব চালাতে পারবে না। অলরেডি চীন কিন্তু ডব্লিউটিওতে চীন এই অভিযোগটা নিয়ে গেছে বিশ্ব বাণিজ্য সংস্থায়, এবং চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় আমরা দেখেছি অনেকবারই আমেরিকাকে খুব সাকসেসফুলি কাউন্টার করেছে। চীন এবং আমেরিকা, এই চীন এবং ভারত আমেরিকাকে সাকসেসফুলি কাউন্টার করেছে। ফলে আমেরিকা যেটা ভাবছে যে আমি একচ্ছত্রভাবে সব করব, বা ট্রাম্প হয়তো এটা একটা ভীতি সৃষ্টির একটা চেষ্টাও করছেন হয়তো, সেটা খুব সফল হবে না। এবং আরেকটা যেটা হবে, ভারতীয় বাজারের এত বড় বাজার, এবং আপনার মনে থাকতে পারে 1998 এর পারমাণবিক বিস্ফোরণের পরে আমেরিকা কিন্তু একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভারতের উপরে চাপিয়েছিল। সেইটা কিন্তু ভারত খুব সাকসেসফুলি কাটিয়ে বেরোতে পেরেছিল 98 এর পরে। ফলে এক্ষেত্রেও ভারতীয় বাজার একদম যে এফেক্টেড হবে না সেটা বলা যাচ্ছে না, অবশ্যই এফেক্টেড হবে। আমরা অনেক কিছু আমদানি করি বাইরে থেকে, আমেরিকা থেকে আমদানি করি, তার উপরে শুল্ক যদি বেড়ে যায় অনেকটাই এফেক্টেড হবে। কিন্তু তার মানে এই নয় যে ভারতীয় বাজার ভেঙে পড়বে। আপনি দেখুন শেয়ার মার্কেট আজকে কিন্তু আবার ঊর্ধ্বমুখী, এবং ডলারের নিরিখে টাকার যে পতন, সেটা কিছুদিন আগে রিজার্ভ ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর বলেছেন, এটা ডলার নিজেকে মডিফাই করছে, তার জন্য হয়তো টাকার পতন। এটা আমি তাকে কোট করে বলছি, রঘুরাম রাজন। ফলে এই যে ব্যাপারগুলো কিন্তু মানে সবই আমেরিকার উপরে যে নির্ভরশীল তা নয়। ট্রাম্পও কিন্তু ভয় পেয়েছেন, মানে যে ব্রিক্সের যে উত্থান, সেটা উনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে ব্রিক্স ইজ নাথিং, ব্রিক্স ডাজন্ট ম্যাটার। এটা কেন? অর্থাৎ ব্রিক্স যদি একটা অল্টারনেটিভ কোনো কারেন্সি আনে, তখন কিন্তু আমেরিকাকে পিছতে হবে। ফলে আজকে চীনও চাইবে, রাশিয়াও চাইবে ডলারের যে আধিপত্য সেটাকে খর্ব করতে। অনেকবাবু একদম সঠিক জায়গায় আপনি আপনার বক্তব্য শেষ করলেন। আমি সেখান থেকেই সুভাষিস বাবুর কাছে যেতে চাইবো। আমি এই যে ভারতের কথা বলছিলাম, যখন যে ভারত অনেক কিছুর ওপর, বিভিন্ন দেশের ওপর 2014 সালের আগে নির্ভরশীল ছিল, কিন্তু আমি এখন যতদূর জানি যে ভারত বিশ্বের মধ্যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, যদি আমি ধরি যে কোনো দেশ টিকে থাকে তার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ওপর, অর্থনৈতিক দিকে, সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, মেডিসিনে সব 1 নম্বর এই মুহূর্তে বিশ্বে, ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে, ফার্টিলাইজারের দিক থেকে, অনেকগুলো দিক থেকে। ফলে ভারতবর্ষের যে উত্থানটাকে আমরা খালি চোখে দেখছি, আর যেটা দেখতে পাচ্ছি না, সেটা আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে যাব, যে ভারত ডলার ছেড়ে সোনা গোছাতে শুরু করেছে, শোনা যাচ্ছে, আমি ঠিক জানি না। ভারত বিদেশি শেয়ার বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে ভারতীয় শেয়ার বাজারের উপর নির্ভরশীলতা বাড়াতে চাইছে। ভারত সমস্ত দেশ, আগে যেমন কিছু আরবিয়ান কান্ট্রি থেকে তারা তেল কিনতেন, মাঝে রাশিয়া, এখন আবার আমেরিকা থেকেও তেল কেনা, অর্থাৎ বিশ্বর সমস্ত শক্তিধর দেশগুলিকে তাদের কনফিডেন্সে রাখার যে পলিসি, এইটা ভারতের কূটনৈতিক স্ট্যান্ড। যখন যুদ্ধ হয়েছে আমরা দেখেছি ভারতের স্ট্যান্ড, আবার যখন এই ট্যাক্স যুদ্ধ লাগবে মনে হচ্ছে, শুল্ক যুদ্ধ, তখনও ভারতের এই স্ট্যান্ড ভীষণ কূটনৈতিক দিক থেকে মনে হচ্ছে ইম্পর্টেন্স রয়েছে। এটা আমি শুরু করতে চাই গর্বাচোপের একটা স্টেটমেন্ট দিয়ে, প্লিজ ডোন্ট প্লে উইথ বেল্টস ওয়েন উই অল আর ওয়্যারিং প্যান্টস। সো এখান থেকে প্রমাণ হয় একটাই কথা, যখন সবাই সবার বেল্ট হাতে নিয়ে ছেলে খেলা করা উচিত না কূটনীতিতে। আমেরিকা আই ম্যাটার থেকে বেরিয়ে আসুক, মেগালোম্যানিয়াক একটা ডিজিজে ভুগছে, সেখান থেকে বেরিয়ে আসুক। দ্য ওয়ার্ল্ড অর্ডার হ্যাজ চেঞ্জড অ্যান্ড ইট ইজ চেঞ্জিং এভরি ডে। ঠিক আছে, আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা বলতে পারে না উই রুল দ্য ওয়ার্ল্ড। ইউ আর ওয়ান অফ দ্য পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, বাট ইউ আর নট দ্য রুলার্স অফ দ্য ওয়ার্ল্ড।
সেকেন্ডলি আজকে স্যার যে কথাটা বললেন ব্রিক্স অ্যাকচুয়ালি ট্রাম্পের মনে ভয়টা ঢুকিয়েছে, কারণ ব্রিক্স ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন যে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে অল্টারনেটিভ কারেন্সি থিওরি। এই থিওরিটা আগে ট্রাম্প কেন জো বাইডেনও বুঝতে পারেনি এরকম ধরনের কোনো একটা স্ট্রাকচারে আসতে পারে। নাও হোয়াট ইজ দ্য কনস্ট্রাকশন অফ ব্রিক্স সেটা বুঝতে হবে। সেখানে তিনটে এমন পাওয়ার আছে, যে পাওয়ারের মধ্যে রাশিয়া আছে, যে পাওয়ার মধ্যে চায়না আছে, অ্যান্ড আ পাওয়ার ইজ দেয়ার যার নাম ইন্ডিয়া। যেই পাওয়ারটার দুটো এমন কম্পোনেন্ট আছে যেটা বিশ্বের কোনো দেশে সেই কম্পোনেন্ট নেই। একটা হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি, একটা হচ্ছে ওয়েলফেয়ার ডিপ্লোমেসি। এই দুটোকে কাট করে একমাত্র ইন্ডিয়াই ওয়ার্ল্ড রুল করতে পারে। ইন্ডিয়াকে অল্টারনেটেড কাউন্টার যদি কেউ করতে পারে সেটা একমাত্র চায়না করতে পারে ইউজিং দেয়ার পপুলেশন, বাট কালচার আর ওয়েলফেয়ারে ইন্ডিয়াকে কাউন্টার করতে পারবে না। যদি না পারে তাহলে ইন্ডিয়া, এই যে তুমি বলছো হিউম্যান ক্যাপিটালের ইউটিলাইজেশন করে ওয়ার্ল্ড মার্কেটকে ইন্ডিয়া ক্যাপচার করতে পারে বাই লোয়ারিং দেয়ার লেবার কস্ট। যদি সেটা ঘটে তাহলে ট্রাম্প বুঝতে পারছে যদি অল্টারনেট কারেন্সিও এসে যায় আর লেবার কস্ট কমে ইন্ডিয়া পেনিট্রেট করে যায় ইউরোপিয়ান মার্কেটে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের ডিপেন্ডেন্সি থাকতে পারে ইন্ডিয়ার উপরে। শুধু তাই নয়, ইন্ডিয়া আজকে এমন প্রোডাক্টের সাথে ইউএস এর সাথে বন্ধনে আছে, ইউএসও কিন্তু ইকুইভ্যালেন্টলি ইন্ডিয়ার অনেক প্রোডাক্টের সাথে বন্ধনে আছে। সুতরাং ওই ইন্ডিয়ারকে সাইড লাইন করবে, বা আমরা তো ইন্ডিয়ার থ্রেটটা নিয়ে আগে ভাববো না, সেটা নিয়ে সাইড লাইন করবে, ইট ইজ নট এ ইজি ম্যাটার। লাস্টলি একটা খুব অদ্ভুত কম্পোনেন্ট আছে অয়েল ডায়নামিক্স। এই অয়েল ডায়নামিক্স এর চরিত্রটা কিন্তু পৃথিবীতে চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল যে অয়েল ডায়নামিক্স ওয়াজ অনলি আ মিডল ইস্টার্ন ম্যাটার, এখন কিন্তু অয়েল ডায়নামিক্স ফুয়েল থেকে সরে গিয়ে অনেকটা গ্যাসের দিকে যাচ্ছে। কাতারের ইম্পর্টেন্স বাড়ছে, কানাডার ইম্পর্টেন্স বাড়ছে। এইখান থেকে একটা জিনিস বোঝো, দের ইজ এ কনফিডেন্সিয়াল থিওরি যেটা ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে সেটা একটা পাবলিক থিওরি। দ্য পাওয়ার ডায়নামিক্স ইজ শিফটিং। এই পাওয়ার ডায়নামিক্সটা যখন শিফট করছে তখন আজকের ডেটে এমন একটা প্ল্যাটফর্ম বা পোডিয়ামও তৈরি হয়েছে যেখানে জেলেনস্কি ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারে টু দ্য ইউএস প্রেসিডেন্ট অন দেয়ার ডেক। এই জায়গাটা দেওয়ার কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে সেটা পরের কথা, কিন্তু এই প্রশ্ন করার যে ক্ষমতাটা এসছে বিশ্বের কাছে, তার কারণ হচ্ছে প্রতিটা লোক এখন সেলফ স্টেবিলিটির দিকে এগোতে চাইছে, প্রতিটা দেশ। আজকের ডেটে ভারতের কাছে নিজস্ব লেবার ক্যাপিটাল আছে। ভারত যদি ম্যানুফ্যাকচারিং এ প্রপারলি তাদের মাথা এবং পয়সা ইনভেস্ট করতে পারে, ভারত কিন্তু ওয়ার্ল্ডে অনেক কিছুর ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই নেটওয়ার্ক তৈরি করতে পারে। যদি সেটা করে ফেলতে পারে, এবং স্পেশালি লাস্ট 3-4 বছরে ভারত হ্যাজ ডান ব্রিলিয়েন্ট ইন ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। যদি সেটাকে ভারত অনেক উঁচু লেভেলে নিয়ে যায়, আমেরিকার সাথে যেই বাউন্ড ডিল গুলো হয় অন ডিফেন্স ট্রানজাকশন, সেখানে কিন্তু অলরেডি ফ্রান্স ইন্টারফেয়ার করে গেছে। এইখানটা থেকে আমেরিকার মনে কিন্তু ভয় ঢুকেছে। আমেরিকা যেটাকে ভেবেছিল একটা গ্লোবাল থ্রেটনিং হিসাবে ছেড়ে দেবে, প্রেস কনফারেন্স করে চালিয়ে দিল একটা কোনো একটা কিছু করে, ইমিডিয়েট রিয়াকশন আসতে শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে ট্রাম্পকে বুঝতে হবে গ্লোবাল ডিপ্লোমেসি ইজ নট আ ম্যাটার অফ বিজনেস অনলি। তার মধ্যে অনেক রকম পরদ আছে, অনেক রকম লেয়ার্স আছে। আর উনি একটা জিনিস করছেন যেটার জন্য উনার দেশেরই এক বিরাট দার্শনিকের লাইন আছে যে ওয়েন ইয়োর প্লেন ইজ অ্যাবাউট টু ল্যান্ড ডোন্ট প্লে উইথ দ্য গিয়ার। তো উনি টার্বুলেন্সটা এখনো বুঝতে পারছেন না যে প্লেনটা একটা টার্বুলেন্সের মধ্যে আছে, গ্লোবাল টার্বুলেন্স চলছে, বিভিন্ন কনফ্লিক্ট জোনে কনফ্লিক্ট চলছে। এই সময় উনি যে ইন্টারফেয়ারেন্স করতে চাইছেন ইন দ্য ডাইরেক্ট ইকোনমিক স্ট্রাকচার, ইট মাইট ডিস্ট্রয় আমেরিকাস ফিউচার, সেটা উনাকে বুঝতে হবে। and he will not be the last president of USA. খুব ইম্পর্টেন্ট, মানে ভারতবর্ষের মহাকাশ, মানে আমরা জানি যে একটা সময় গোটা বিশ্ব নাসার দিকে তাকিয়ে থাকতো, মানে একটা ছোট স্যাটেলাইট যদি আমি মহাকাশেও ছাড়তে হতো, হয় আমাকে চীন, না হলে কিন্তু আমাকে নাসার দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু আমি আজকেই দেখছিলাম যে গোটা বিশ্বের বহু দেশ এখন আর নাসা বা চীনের উপর নির্ভরশীল নয়, তারা প্রেফার করছে ভারতের পক্ষ থেকে, ভারত যদি সেই স্যাটেলাইটকে লঞ্চ করে তাতে অনেক কম খরচায় হয়ে যাচ্ছে। ফলে ভারত কোন জায়গায় নিজেকে স্বয়ং সম্পূর্ণ করছে, এইটা কিন্তু মানে যদি আমরা দেখি যে আমেরিকার কাছে একটা যেমন চিন্তার কারণ, আবার দক্ষিণ এশিয়ার যে বাণিজ্যিক নীতি তাতেও চীন যেভাবে ভারতের কাছে একটা থ্রেট হয়ে রয়েছে, সেটাও কিন্তু চীন মাথায় রাখছে। ফলে আজকে যখন চীন আমেরিকা একে অপরকে হুমকি দিচ্ছে, সে সময় ভারতের অবস্থান কিন্তু তাকিয়ে রয়েছে বিশ্বের অনেকগুলি ছোট ছোট দেশ রাষ্ট্র, যে ভারতের অবস্থান এই মুহূর্তে কি সেটা কিন্তু এই যদি বলি যে যুদ্ধ লেগেই গেছে এক প্রকার, তাহলেও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো একটা বিরতির পর ফিরে এসে যে ঠিক কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর পাশে বসে, আর তিনি
গতকাল ঠিক কি বললেন সবই আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। দেখুন। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা 341 ব্লক, বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড় সড়ো খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা, প্রতিদিন সন্ধ্যে 6:30 ও রাত 10টায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর আমরা আপনাদেরকে দেখাবো যে আমেরিকার প্রেসিডেন্টের পাশে বসে নরেন্দ্র মোদী ঠিক যে সময় দুজনে যৌথ সাংবাদিক বৈঠক করছিলেন সে সময় কার্যত প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার করে দিলেন যে সবচেয়ে বেশি রিসিপ্রোকাল ট্যারিফ বসায় নাকি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে ভারত। যে কারণে তাদের যে বিভিন্ন গাড়ি সহ গাড়ির পার্টস পত্র ইত্যাদি সেগুলো ভারতবর্ষে আসার ক্ষেত্রে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে তার কোম্পানির, এবং যেটার কারণে লস হচ্ছে। এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে এটা যদি ভারত কমায় তাহলে প্রয়োজনে ভারতের কোম্পানিগুলো আমেরিকার বাজারকে ব্যবহার করতে পারে বা আমেরিকায় তারা শিল্প স্থাপন করতে পারে। আমরা এরপর অপেক্ষা করছিলাম যে কবে ডোনাল্ড ট্রাম্প তিনি যা হুমকি দিলেন বা হুঁশিয়ারি দিলেন বলে অনেকে বলছিলেন সেটা তিনি ঘোষণা করেন। এবং যেটা আপনাদের আগেও বললাম যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষাই সত্যি হয়েছে। কিন্তু এবারের বাজেটে যদি আপনারা ভালো করে দেখেন যে তাহলে কি নরেন্দ্র মোদী সরকার ধরেই নিয়েছিল যে তার পাশে বসে বলা বক্তব্যটি কার্যকর করতে বেশি সময় নেবেন না ডোনাল্ড ট্রাম্প। সে কারণে এবারের বাজেট যদি আপনারা খুব ভালো করে দেখেন দেখতে পাবেন তার জন্য আগে থেকেই অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নিয়েছেন। চলুন আপনাদেরকে প্রতিবেদন দেখাই, তারপরে এই নিয়ে আমরা আলোচনায় আসবো। দেখুন। We announced some very big elements today of success. I call it an element of success. Reciprocal tariffs, so that if somebody charges us, we charge them the same amount, which has never been done in our country before. We've always been taken advantage of by other countries, and we allow that to happen foolishly, but we're not going to allow that any longer. মার্কিন সফরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলনের সময় মোদির পাশে বসেই ট্রাম্প সাফ জানিয়েছিলেন ভারতের উপর সমপরিমাণ শুল্ক বসানো হবে। এদিন মার্কিন কংগ্রেসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ঘোষণা করে দিলেন ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, কানাডা সহ একাধিক দেশ আমাদের উপরে তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক নেয়। এটা একদমই অন্যায্য। অধিবেশনের বক্তব্যের বিশেষ গুরুত্ব দিয়ে উদাহরণ হিসেবে ভারতের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। ভারত আমাদের উপরে অটো ট্যারিফ 100%-এরও বেশি নেয়। যদিও ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পরেই তৎপর হয় মোদী সরকার। বাজেটে আমেরিকা থেকে আমদানি করা হুইস্কি থেকে মোটর বাইকের মতো একগুচ্ছ পণ্যে মোদী সরকার আমদানি শুল্ক কমিয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারতের বাজারে আমেরিকার পণ্যের জন্য আরো খুলে দেওয়ার বিষয়েও নীতিগতভাবে সম্মত হয়েছে মোদী সরকার। তার মাঝেই বুধবার পারস্পরিক শুল্ক চাপানোর কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, কি কারণে ট্রাম্প অর্থনীতিতে হঠাৎ এত রক্ষণশীল মনোভাব দেখাচ্ছেন? মার্কিন সরকারের খরচের বোঝা কমাতেই কি এই সব সিদ্ধান্ত?
একাধিক মার্কিন দাতা সংস্থার বরাদ্দ বিপুল পরিমাণে ছেটে দিয়েছেন। বিপাকে পড়েছে ভারত, বাংলাদেশের মতো বহু দেশ। ছোট অর্থনীতির দেশগুলিতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের চাকরি গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক আখ্যা দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে মার্কিন অস্ত্র সহায়তা দেওয়াও বন্ধ করে দিয়েছেন। বিপরীত পথে হেঁটে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছেন। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এদিন ভাষণে ফের একবার বাইডেনকে নিশানা করেন তিনি। ট্রাম্প বলেন, বাইডেনের সময় অর্থনৈতিক ব্যবস্থার অবনতি হয়েছে এবং আমেরিকায় অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথমে একটু অনির্বাণদা আপনার কাছে চলে আসতে চাইবো, সেটা হচ্ছে এবারের বাজেটে নরেন্দ্র মোদী সরকার ইভিকে গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন আমদানিকৃত জিনিস যেগুলো ভারতবর্ষে উৎপাদন হয় না সেগুলোর ওপরে শুল্ক কমিয়েছেন, কোথাও শুল্ক বাড়িয়েছেন। আমরা দেখলাম যে সরাসরি তেল আমেরিকা থেকে কেনা হবে বলে তিনি জানিয়েছেন। ভারতের বাজারকে খোলা করে দিয়েছেন অনেক ক্ষেত্রে। এফডিআই কে আরো বেশি উন্মুক্ত করেছেন, পিপিপি মডেলকে গুরুত্ব দিয়েছেন, আমেরিকা থেকে যুদ্ধ বিমান কেনার কথা বলেছেন, অস্ত্র কেনার কথা বলেছেন। তাহলে এটা কি কোথাও আমেরিকার সঙ্গে মুক্ত বাণিজ্যের পথ খোলা রেখেছেন, বোঝাচ্ছেন যে আপনি যতই কঠিন হন না কেন আমার বন্ধুত্বের হাতটা অরিজিনালি বন্ধুত্ব? দেখো সৈকত, এখানে মানে একটা কথা পরিষ্কারভাবে আমি আমার বক্তব্য জানাচ্ছি, যেটা বাকিরা যেটা বললেন তাদের সঙ্গে হয়তো আমি ডিফার করছি। সেটা হচ্ছে, আমরা যতই বলি যে আমেরিকার সেই যে চূড়ান্ত শক্তি দেখানোর যে জায়গাটা সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, ভারতবর্ষ অনেক শক্তিধর হয়ে যাচ্ছে, আদতে সেটা নয়। সেটা কোথার থেকে আমরা বুঝলাম? 20 জানুয়ারিতে ক্ষমতায় এসছে ট্রাম্প, আর 1 ফেব্রুয়ারিতে তার 10-11 দিনের মধ্যে যখন বাজেটটা হলো, আমরা 27টা জিনিস আমেরিকা থেকে নিতাম, তার মধ্যে 20টা জিনিসেরই কিন্তু শুল্ক কমিয়ে দেওয়া হলো। ইভি পলিসি তড়িঘড়ি করে শুধুমাত্র টেসলার জন্য ইভি পলিসিটাকে রিভাইজ করে দেওয়া হলো। বলে দেওয়া হলো আগে যেটা ছিল যে ইভি পলিসিতে এখানে আপনাকে ইভি বিক্রি করতে গেলে এখানে কারখানা তৈরি করে এখানে প্রোডাকশন করতে হবে, সেখানে রিল্যাক্সেশন দেওয়া হলো। আপনি যদি ওখানে মিটিংটা দেখেন, যে মিটিংটা হলো সেখানে গিয়ে কিন্তু আপনাকে ওই সামরিক অস্ত্রশস্ত্র কিনবার কথা বলে দেওয়া হলো, আপনাকে আশ্বাস দিতে হলো যে আমি এইসব জিনিসগুলো কিনবো। আপনাকে বলে দেওয়া হলো যে আমি যে তেলটা রাশিয়া থেকে সস্তাতে কিনতাম সেইটাও আমি কিছুটা তেল আমেরিকা থেকে কিনবো। এবং এই সবগুলো দেখে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমেরিকাকে আমরা উপেক্ষা করতে পারবো না। আমেরিকাকে হয়তো আমরা কিছু জায়গাতে নিরস্ত করতে পারি, এবং আমি বলবো কূটনৈতিক স্তরে তড়িঘড়ি এই পীযূষ গোয়েলকে যে পাঠিয়ে দেওয়া এবং পীযূষ গোয়েলের সঙ্গে যে বৈঠকগুলো হবে তাতে হয়তো কিছুটা কম্প্রোমাইজিং টোনে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। আপনি আজকে চাইলেই এই যে কূটনৈতিক স্তরে আমি কোনো একটা উত্তেজক কথা বলে দিলাম, কিন্তু তাতে তো আমার এই 140 কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে, এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেন। এবং তাতে এই কম্প্রোমাইজ করা বা ওই কম্প্রোমাইজ করা মানেই তো হেরে যাওয়া নয়, আমাকে তো লোকের দেশের স্বার্থটা দেখতে হবে। আপনাকে ছোট্ট কথা বলি একটা, যে আপনারাও সংবাদ মাধ্যমে কয়েকদিন আগে দেখিয়েছিলেন যে ট্যাংরার একটা ঘটনা, যে ঘটনাতে একটা পরিবার শেষ হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু সংবাদ মাধ্যম খবর করেছিল যে ইউক্রেনে তারা কিছু রপ্তানি করতে, এবং ইউক্রেনের সেই সাপ্লায়ার যেটা ছিল সেখান সাপ্লাই থেকে সেখানে তাদের টাকাটা পাননি, এবং তার জন্য একটা অর্থনৈতিক সংকট, সেখান থেকে ব্যবসায়িক ক্ষতি এবং একটা পরিবার শেষ হয়ে গেল। আমরা জানি না যে কোন কোন রপ্তানিকারক সংস্থা আছে যারা আমেরিকাতে আজকে যে দামে জিনিসটাকে বিক্রি করছেন, এই অতিরিক্ত শুল্কের জন্য তারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা। কিন্তু একটা জিনিস বলছি আমি, যে ভারতবর্ষের আজকের দিনে যেটা স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে, এবং যেটা পাখির চোখ করেছেন ট্রাম্প, সেটা হচ্ছে 140 কোটি মানুষের বাজার। আমরা হয়তো গরিব হতে পারি, কিন্তু গরিব মানুষ কিন্তু 100 টাকা পেয়ে আগে 90 টাকা খরচা করে। এই অর্থনীতিতে আমরা বলি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা খরচা করার প্রবণতা, এটা গরিব মধ্যবিত্ত মানুষের বেশি। এবং তার জন্য কিন্তু ভারতবর্ষের বাজেটে দেখবেন এবার কর ছাড়ের কথা দিয়ে মধ্যবিত্তের চাহিদাটাকে যাতে বাড়ানো যায়, এবং এই চাহিদাটা যাতে বাড়লে বাজারে অর্থনৈতিক কাজকর্ম বাড়ে। এবং আমেরিকায় মাত্র 33 কোটি লোক, মানুষের লোন নেওয়ার প্রবণতা বেশি, সঞ্চয়ের প্রবণতা কম। সেটা তো আপনি যদি দেখেন, সেটা তো এই কয়েকদিন আগে দেখবেন রিপোর্ট বেরিয়েছে যেখানে মহিলাদের স্বর্ণ ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। আপনি যদি দেখেন
তো ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে, মানুষ ভোগবাদী অর্থনীতিতে বিশ্বাস করছে। আজকে তোমার আমার মতো লোকেরা, আমরা হয়তো একটা গাড়ি কিনতে গেলেও লোন নিই, একটা বাড়ি কিনতে গেলেও লোন নিই, কিন্তু আমাদের আগের প্রজন্ম তার সারা মানে কর্মজীবনের সঞ্চয় থেকে একটা ছোট বাড়ি করতেন, মেয়ের বিয়ে দিতেন বা ছেলের উচ্চশিক্ষার জন্য খরচ করতেন। কিন্তু এখন অর্থনীতির ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে, এবং এই ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমি বলবো ভারতবর্ষের অর্থনীতি বা বিশ্ব অর্থনীতিতে এক্ষুনি ব্রিক্স টিক্স আপনারা যাই বলুন, সেই রকম আমি তুমি যে প্রজন্মে আছি, যে প্রজন্ম আগামী দিনে হয়তো দূরদর্শন টিভির পর্দায় তুমি থাকবে, আমি থাকবো, এই রকম তাৎক্ষণিক ব্রিক্সের কারেন্সি প্রচলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডলার থাকবে, ভারতবর্ষের টাকা থাকবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ডলারের রেসপেক্টে ভারতবর্ষের টাকার অবমূল্যায়ন হচ্ছে। এটা যেরকম পার্সিয়ালি ঠিক, আবার এটাও ঠিক উল্টো দিকে ডলার স্ট্রং হচ্ছে ইন কম্পারিজন টু অল আদার কারেন্সিজ। তো ডলার যদি স্ট্রং হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতিতে টাকার অবমূল্যায়ন হচ্ছে, যদি তুমি মানে ম্যাথামেটিক্যালি এটাকে দেখো। কিন্তু ভারতবর্ষের আজকের দিনে যেটা মেন জায়গা, সেটা হচ্ছে ভারতবর্ষের যে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব, এই চ্যালেঞ্জ যেটা, এই চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু গত দিনে লোকসভা ইলেকশন হয়েছে, সেখানে মোদী সরকারের সংখ্যা কমেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে এইটা মানে জয়শঙ্কর, পীযূষ গোয়েল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাদের টিম, তারা যদি এইটাকে হ্যান্ডেল ঠিকঠাক না করতে পারেন, তাহলে আগামী দিনে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যাটা বাড়বে, এবং তাতে কিন্তু ভারতবর্ষের যারা টিভির পর্দায় চোখ রেখেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেটা তুমি বলছিলে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইম্প্যাক্টেড হবে। আমি এরপর একটুখানি আমার মনে হয় যে আগে একটু সুভাষিসদার কাছেই যেতে হবে। সুভাষিস বাবু, আমি জানতে চাইছি যে একটু আগে আপনার বক্তব্যে বলছিলেন যে কূটনীতি আর অর্থনীতি একে অপরের পরিপূরক, দুটো একটার আরেকটার উপরে ভর দিয়ে চলে। কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যা করছেন, আমি একাধিক এক্সাম্পল দিলাম, ভারতবর্ষ কি করেছে তারপরে, মানে এই ঘোষণার পরে ভারতবর্ষের বাজেটে কি কি এসছে সেগুলোও বললাম, অনির্বাণদার বক্তব্যও সামনে এলো। আমি সত্যি আপনার কাছে জানতে চাই যে ভারত এই যে এখন যে আমেরিকায় যেটা করার চেষ্টা করছেন ট্রাম্প, এটা কি সত্যি কূটনীতির মাধ্যমে সম্ভব হবে? কারণ আমরা দেখলাম যে বিভিন্ন নেতারা, আমি একটু ছোট্ট রাজনীতির কথা আনছি, আমাদের ভারতবর্ষের বহু নেতারা ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ভাইরাল করেছিলেন, আমি দেখেছিলাম, যে নরেন্দ্র মোদী বসতে চাইছেন, চেয়ারটা পাশে সরিয়ে রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ধরনের একটি ভিডিও। পরেই আবার আমরা দেখলাম যে অনেক বিজেপি নেতারা তারা আবার বলছেন যে দেখুন নরেন্দ্র মোদীকে আবার চেয়ার এগিয়ে দিচ্ছেন। মানে এই ছবিগুলো বিশ্ব অর্থনীতির কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো ছোট ছোট ফ্যাক্টর। কিন্তু আমি সত্যি আপনার কাছে জানতে চাই যে পাশাপাশি বসেই যে ছবিটি আমাদের চলছে স্ক্রিনে, এই ছবিতে কি দুজন কি টেনশনে দেখাচ্ছে? মানে আমি কেন বলছি কূটনৈতিক টেনশনের কথা বলছি, মানে অর্থনৈতিক টেনশন তো নিয়ে আলোচনা করছি, কূটনৈতিক কি টেনশন আছে? দেখো, একটা কথা আমি বলি। ফার্স্ট কথা হলো ব্রিক্স কতটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেস কনফারেন্স অ্যাজ এ প্রেসিডেন্ট হি হ্যাজ রেফার্ড টু ব্রিক্স। ঠিক আছে, যদিও ব্রিক্সের কোনো অংশতেই আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোনো স্থানই নেই, অথচ প্রথমেই এসে যেটাকে অ্যাড্রেস করেছে সেটাকে ব্রিক্সকে অ্যাড্রেস করেছে। সুতরাং ব্রিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্রাইটেরিয়া ইন ইউএসএ পলিটি অ্যান্ড ডিপ্লোমেসি। দ্বিতীয় কথা, ইন্ডিয়ার প্র্যাকটিস অফ ডিপ্লোমেসিটা না অ্যাগ্রেশন নয়। ইন্ডিয়া কোনো জিনিসে হাইপার টেনসিভ ভাবে কোনো জিনিসের একটা ইমিডিয়েট রিপ্লাই করে দিল, ইন্ডিয়া ডাজন্ট গো ইন দ্যাট অর্ডার। ইন্ডিয়া লং টার্ম কার্ড খেলতে ভালোবাসে। এই লং টার্ম কার্ডের মধ্যে ইভির দাম কমানো বাড়ানোর পিছনে সব থেকে ইম্পর্টেন্ট যে সেকশনটা আছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস গ্লোবাল পলিসি, যেটা এবছরেও ইমপ্লিমেন্টেড হয়েছে, ইউনাইটেড নেশনস পলিসি অফ গ্লোবাল অ্যাফেয়ার্স। সেটা হচ্ছে এনার্জি উইক। এই এনার্জিতে ইভি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সো অ্যাজ ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জ আর এনার্জি, এই দুটোকে নিয়ে ইন্ডিয়া আগামী দিনে কার্ড তাদের ঘুঁটি সাজাতে চাইছে, এবং ঘুঁটি সাজাতে চাইছে বলেই তারা বহু জায়গায় ওপেন ডোর ইকোনমি তৈরি করতে চাইছে। পয়েন্টটা হচ্ছে তাতে কে পার্টিসিপেট করবে বা তাতে কে পার্টিসিপেট করবে না, দ্যাট ইকুয়েশন ইজ এ ইকোনমিক ইকুয়েশন। বাট ডিপ্লোমেসির দিক থেকে ইন্ডিয়া চেষ্টা করবে ম্যাক্সিমাম উইন্ডো খুলে রাখার। ট্রাম্প, আমি বারবারই বলছি, ট্রাম্প যদি মনে করে থাকেন যে উনি যা বলবেন সেটাই আগামী বিশ্ব শুনবে, সেই স্টেটাসে এখন পৃথিবী নেই। উনি ইজ এ ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট হি ইজ নট দি অনলি প্লেয়ার। এটা আমাদের সবার আগে বুঝতে হবে। আমি এখানে একটু থামাচ্ছি। আপনি যে কথাটা বলছেন, অনির্বাণদা একটু আগে তার ডিফার করেছে। আমি কেন এই কথাটা বলছি,
সেটা হচ্ছে জেলেনস্কিকে পাশে বসিয়ে জেলেনস্কি যেমন ডোনাল্ড ট্রাম্পকে উঁচু গলায় কথা বলার সাহস দেখিয়েছেন, আবার এটাও তো সত্যি এই শো করার আগেই দেখছিলাম জেলেনস্কি রাজি হয়ে গেছেন যে আমেরিকার প্রস্তাব মেনে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে। এই পয়েন্ট আমি আসছি। হ্যাঁ, সেটা হচ্ছে জেলেনস্কির আইডিয়া অফ ডিপ্লোমেসি ইজ কমপ্লিটলি রং। কারণ উনি যেটা ওখানে বসে করেছেন, আমি জানি না স্যার দেখেছেন কিনা, আমি আমার লাইফে কোনো ট্রাম্প তো পরিষ্কার ওই বলেছেন লেভেলে যে যদি ডিপ্লোম্যাটিক খনিজ মিটিং চুক্তি এ হয়, ওইরকম আপনার লাভ। আপনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ওরকম করতে যাচ্ছেন, কোমর দুদিন বেঁধে পর ঝগড়া মারা আমি যাবে। দেখিনি। আমি ওরকম কোমর বেঁধে ঝগড়া করা কোনো ডিপ্লোম্যাটিক মিটিং আজ অব্দি আমি দেখিনি লাইফে। কিন্তু জেলেনস্কি যে স্ট্যান্ডটা সরিয়েছে, আমি নিজের আর্টিকেলেও লিখেছি দুদিন আগে, সেটা হলো যে জেলেনস্কিকে সরাতে সে বাধ্য হবে। কারণ জেলেনস্কি যে যুদ্ধটা লড়ছে, দ্যাট ইজ এ ডিপেন্ডেন্ট ওয়ার অর ডিপেন্ডেন্ট কনফ্লিক্ট রেসপন্স, টেকনিক্যালি এটাকে বলে। এই ডিপেন্ডেন্ট কনফ্লিক্ট রেসপন্স যখন আমি করব, আমি তোমার ভরসায় অন্য কারোর সাথে যুদ্ধ করব, তখন আমার গলার ভয়েস এবং আমার স্ট্র্যাটেজিক স্ট্যান্ডও তোমার সাথে অ্যালাইন থাকতে হবে। আই ক্যানট হ্যাভ এ কনফ্লিক্ট উইথ ইউ অ্যান্ড আই ফাইন্ড টু ফাইট এ ওয়ার টেকিং ইউ অ্যাজ আ ফ্রেন্ড। দুটো একসাথে চলে না ভাই। সো দ্যাট ইজ দ্য রিজন জেলেনস্কি ওর স্ট্যান্ড থেকে সরবে, সেটা সবাই বুঝেছিল। থার্ড কথা হচ্ছে জেলেনস্কি আরেকটা জিনিস বোঝা উচিত, উনি যে টেরিটোরিয়াল স্যাক্রিফাইসটা করছেন, উনার দেশের মানুষ যে দিনের পর দিন মারা যাচ্ছে, তার কিন্তু বোঝা পৃথিবীর অন্য কোনো দেশ নেবে না। তার বোঝা উনাকেই নিতে হবে এবং উনার দেশের ভবিষ্যৎ কি। তাহলে তো ধরে নিতে হবে যে ওই মিটিং এ বসে অনেক বেশি বাস্তববাদী কথা ট্রাম্প বলেছেন। তিনটি কথা বলেছিলেন, আমি গুরুত্ব দিয়ে বলছি, তিনটি কথা বলেছিলেন। আপনি এই যে যুদ্ধটা লড়ছেন, আপনার দেশের নাগরিক মারা যাচ্ছে। সারা এক, দেশের লোককে উনি বলেছিলেন আপনি যে খনিজ চুক্তি করবেন না, এতে তো আপনার দেশ মারা যাবে, আমাদের কিচ্ছু হবে না। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, উনি বলেছেন যে রাশিয়ার সঙ্গে আপনি যুদ্ধ করে পারবেন না, কারণ আমি আপনাকে অস্ত্র দেবো না, আমি আপনাকে কোনো রকম হেল্প করবো না। এবার এইখানে আমি পয়েন্টটাকে একবার লিঙ্ক আপ করতে চাই। কালকে হঠাৎ করে সামরিক কোনো দেওয়া হবে না, সাহায্য দেওয়া হবে না বলে কালকে কিন্তু আমি এখানেই একটা পয়েন্টে আসতে চাই। যারা ইউএস রাশিয়া রিলেশনশিপ নিয়ে এত বছর যদি চর্চা করে থাকো, তাহলে একটা জিনিস বুঝবে, হোয়াই সাডেনলি ইউএস রাশিয়া রিলেশনশিপ ইজ চেঞ্জিং। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হঠাৎ বসে গেল এক্স্যাক্টলি মাইনাস ইউক্রেন, ওয়াই জেড্ডাতে বসে গেল এই চেঞ্জটা দু দেশের বিদেশ মন্ত্রী। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ব্রিক স্ট্যাটাস। ওরা বুঝতে পারছে ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং। এখানে ইউএস এর সাথে যদি রাশিয়া কনফ্লিক্ট জোনে থাকে, রিপিটেডলি থাকে, দ্যাট উইল হ্যাম্পার ইউএস এর আচ্ছা, এখানে আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনা পৌঁছেছে। তাহলে আমেরিকা ধরে নিচ্ছে যে আগামীকালই তার একটা নেক্সট থ্রেট তার সামনে আসবে, একটা কারেন্সি থ্রেট তার সামনে আসবে, এটা ধরে নেননি। উনি ধরেছেন যে ভবিষ্যতে যদি ব্রিক্স কারেন্সি একটা প্যারালাল ইকোনমি হিসাবে তার সামনে উঠে আসে, তাহলে এই সমস্যা হতে পারে, এটা ধরে নিয়ে। কিন্তু অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত সেটা মনে করছেন না। আগামীকাল কিভাবে সাস্টেইন করবো, সেটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলে দিচ্ছি যে আমরা কূটনীতির কথা বলছি, বৈদেশিক নীতির কথা বলছি, কিন্তু সবকিছুর উপরে আছে রাজনীতি, রাজনীতির উপরে আছে ক্ষমতা। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক বা ওই আমেরিকার প্রধানমন্ত্রী হোক, তারা দূরদৃষ্টি নিয়ে হয়তো আছেন, কিন্তু ওই লং টার্ম পার্সপেক্টিভে কি হবে সেটা না। তার ক্ষেত্রে ক্ষমতাটা ধরে রাখতে হবে 5 বছর বা 10 বছরের হরাইজনে কি হবে। এই আমি বলছি না নতুন কিছু হবে না, সেটা হলে কত বছরের পার্সপেক্টিভে হবে, কিন্তু তার কাছে এখন সদ্য ক্ষমতায় এসছেন, তার কাছে এই 5 বছর বা 10 বছরের যে একটা প্রেক্ষিত আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি কিন্তু চাইবেন তার দেশটাকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে। এটা তো মানবেন কূটনীতির এফেক্ট কম, কূটনীতির মানে দূরবর্তী এফেক্টটা অনেক বেশি, কূটনীতির তাই বলে। একটা কথা বলছি, বারবার ব্রিক্স বলতে ইকোনমিকে বা কারেন্সিকে রেফার করা হচ্ছে। ব্রিক্স এর কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোঅপারেশন। এই কোঅপারেটিভ ডিপ্লোমেসি যদি স্টার্ট হয়, আজকে চায়না ইজ এ মাস্টার ইন ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি। দিনের পর দিন বহু দেশে বহু জিনিস তারা তৈরি করেছে। এই কোঅপারেশন ডিপ্লোমেসি এই যদি কোঅপারেটিভ ডিপ্লোমেসি স্টার্ট হয়ে যায় ওয়ার্ল্ডে, ইউএস এর ইররিলেভেন্স স্টার্ট হয়ে যাবে। সেটা ভালো মতো ট্রাম্প এন্ড ইউএস গভর্নমেন্ট বোঝে। তার জন্য রাশিয়ার সাথে রিলেশনশিপ ভালো করা খুব প্রয়োজনীয়। তার জন্য আমি একটু আগে দেখিয়েছি যে রাশিয়ার প্রতি বিভিন্ন রকম তারা ছোট ছোট জরুরি একটা কথা বলবো, একটা জরুরি কথা বলবো, সেটা হচ্ছে যে কালকে আমাদের যে গোটা স্পিচটা একটু টোটালিটিতে দেখতে হবে। ট্রাম্প বলছেন যে ডেমোক্র্যাটরা আমেরিকাকে দেখেনি এবং তাই জন্য উনি 100টা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন, উনি 400টা এই অর্ডারগুলোর মাধ্যমে উনি যে ধরনের চেঞ্জেস গুলো আনছেন। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে উইথড্র করেছে, প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকেও উইথড্র করেছে, ইউনাইটেড নেশনস
হিউম্যান রাইটস কমিশন থেকে উইথড্র করেছে। অনেকগুলো, উনি এরকম অনেকগুলো। ওনার নিজের দেশে সমস্ত ফেডারেল হায়ারিং বন্ধ করেছেন, উনি ওনার দেশের যত ফরেন এইড সব বন্ধ করেছেন। অর্থাৎ হি ইজ ওয়ান্টিং টু মেক আ ওভারঅল চেঞ্জ ইন পলিসি, যাতে হি ইজ আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা আগে আলোচনা করছিলাম যে আমেরিকার ইকোনমিক্স এইগুলো কোথা থেকে আসছে, তার মানে আমেরিকার অভ্যন্তরীণ যে ইকোনমিক স্টেট সেটাও খুব ভালো নেই, এবং সেইটাকে প্রোটেক্ট করার জন্য ও কিছু স্টেপস নিচ্ছে। তার মানে আমি যদি সহজ করে ধরে নিই যে আমেরিকার যে শিল্পপতিরা, যারা আমেরিকার এই ইকোনমিক্সের পাওয়ার করিডর, তাদের ব্যবসা বাণিজ্য ভালো নয়। আমি সোজা কথা যদি বুঝি যে তাদের ব্যবসা বাণিজ্য ভালো নয়, এবং তারা ভারতবর্ষের মতো এত গুরুত্বপূর্ণ জনবহুল দেশে শুধুমাত্র আমদানি শুল্ক বেশি বলে, বা অনেকগুলি যে দেশগুলোর নাম বলেছেন আমদানি শুল্ক বেশি বলে সেখানে চাহিদা কমে যাচ্ছে, তাদের ব্যবসা খারাপ হচ্ছে, এইটাকে ধরে নিয়েই তিনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। আমি সোজা বাংলা ভাষায় যদি বোঝার চেষ্টা করি এটাই। এইবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, when the US trade deficit will narrow, উনি নিজে বলেছেন, উনি এই লাইনটা ইউজ করেন। এবং আপনি যেটা আপনার বক্তব্যে বললেন যে উনি নিজে কিন্তু ইচ্ছাকৃতভাবে শুল্ক চাপানোর কথা বলেননি। আমি চালিয়েই যাব না। আমি বলছি যে উনি কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে যে শুল্ক চাপাচ্ছেন তা নয়, উনি বলছেন দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, তাই করতে বাধ্য হচ্ছে, এবং জো বাইডেন এটাকে উনি গুরুত্ব দেয়নি, এটাকে গুরুত্ব দেয়। এই জন্য ওর না ওভারঅল আমাদের এটা একটু দেখতে হবে। দেখুন, আগামী দিনে হয়তো আমরা এটাও দেখব, আমি পুরনো দিনে সাম্প্রতিক ঘটনার অভিজ্ঞতা থেকে বলছি, আগামী দিনে হয়তো আমরা এটাও দেখব যে আমেরিকান শিল্পপতিরাই ট্রাম্পকে চাপ দিচ্ছেন যে তুমি ট্যারিফ কমাও, নয়তো আমরা ব্যবসা করতে পারছি না ইন্ডিয়াতে বা চায়নাতে। এটা কিন্তু ঘটতে চলেছে। একটা এক্সাম্পল দিই, এই 98-এর কথা বলছিলাম, যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপালো, তখন কিন্তু মানে আমেরিকার সাউথ ওয়েস্ট পোর্শন থেকে চাষিরা ম্যাক্সিমাম গম পাঠাতো ইন্ডিয়া এবং পাকিস্তানে, গম রপ্তানি করতো আমেরিকান চাষিরা, চাষি মানে বড় শিল্পপতি তারা। এইটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, পরপর নিউক্লিয়ার এক্সপ্লোশন হলো ইন্ডিয়াতে, তারপরে পাকিস্তানে। এই যে গম রপ্তানিটা বন্ধ হয়ে গেল ইন্ডিয়া এবং পাকিস্তানে, তার এক মাসের মধ্যে এই যারা হুইট প্রডিউসার তারা কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করলো যে আপনি এটা তুলে নিন, এই নিষেধাজ্ঞা না তুললে আমরা ব্যবসা করতে পারছি না। এবং তখন আস্তে আস্তে নিষেধাজ্ঞা উঠে গেল। আমি অবাক হব না আগামী দিনে যদি আমেরিকান শিল্পপতিরা আমেরিকান সরকারকে চাপ দিয়ে বলে যে আমরা চীনে ব্যবসা করতে পারছি না, আমরা ভারতে ব্যবসা করতে পারছি না, আমরা মেক্সিকোতে ব্যবসা করতে পারছি না, কানাডায় ব্যবসা করতে পারছি না, ইউরোপিয়ান ইউনিয়নের মতো এত বড় অঞ্চলে আমরা ব্যবসা করতে পারছি না তোমার শুল্ক নীতির জন্য, এটা থেকে পিছিয়ে এসো। এই লবিং কিন্তু আমেরিকান পলিটিক্সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। লবি শুনিনি এই অয়েল সেক্টর দিয়ে আমরা দেখেছি যে আমরা আমাদের ওপর যে স্যাংশনস ইম্পোজ করা হয়েছিল যে আমরা রাশিয়া থেকে অয়েল কিনতে পারবো না, আমরা রাশিয়া থেকে অয়েল কিনেছি, আমরা কাবেরী বেসিনে বিশাল ভান্ডার তৈরি করেছি, আমরা সৌদি আরবিয়ার সবচেয়ে বড় পাবলিক সেক্টর আরমাকোর সাথে রিফাইনারি তৈরি করেছি, এবং সেই তেল আমরা এখন আমাদের কাছে 3-4 বছরের তেল মজুত আছে। আমরা তো শুনিনি সব কথা, এবং সেই তেল আমরা ইউরোপে আমরা এক্সপোর্ট করেছি। দেখো একটা কথা সৈকত কি বলতো, একটা কথা কি বলতো, মানে উই ক্যান রেসপেক্ট আ নেশন, ওকে, বাট উই ক্যানট অলওয়েজ বি আ সাবঅর্ডিনেট টু দ্যাট নেশন। রেসপেক্টিং আ নেশন ইজ এ ভেরি ন্যাচারাল ফ্যাক্টর। এই যে উনি বললেন অয়েল নিয়ে, হ্যাঁ আমাদের কাছে নিজেদের রিজার্ভস আমরা তৈরি করতেই পারি, তার জন্য অলওয়েজ ইউ ক্যানট হ্যাভ এ গাইডলাইন, তুমি বলে দেবে এখান থেকেই কিনবো, এখান থেকেই করবো। উই আর নট ইন দ্যাট স্টেটাস এনিমোর। আমরা সেই জায়গায় শুনছি আমাদের বিদেশমন্ত্রী নিজে দাঁড়িয়ে অফিসিয়াল স্টেটমেন্ট করেছে, ইউরোপস প্রবলেম ইজ নট নেসেসারিলি আওয়ার্স প্রবলেম। এই স্টেটমেন্টটা লাস্ট কবে কে কোন বিদেশমন্ত্রী করার সাহস পেয়েছিল? তার কারণটাই হচ্ছে আজকের ডেটে আমাদের একটা ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড আছে গ্লোবে। এবং আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিতে চাইবো, আজকের আলোচনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়, যে ইন্ডিয়া কোথাও একটা লিডিং পজিশনে রয়েছে, যে বাংলাদেশ সিচুয়েশনের সময় এই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু বাংলাদেশ সিচুয়েশনের কূটনৈতিক নীতি কি হবে সেটা দেখার জন্য নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছিলেন। এই বৈঠকে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশটা দেখবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। আমি জানি না এটা নিঃসন্দেহে অর্থনৈতিক কোনো বিষয় নয়, কূটনৈতিক পার্ট, কিন্তু এটাও ঠিক যে আমাদের দেশ ভারতবর্ষ এখন ঠিক যে পজিশনে রয়েছে অর্থনৈতিক, সামাজিক এবং জলবায়ুগত, যেটা নিয়ে একটু আগেই সুভাষিস বাবু বলছিলেন যে জলবায়ু নিয়ে সারা বিশ্বে সবচেয়ে বেশি কাজ যদি কেউ করে থাকে সেটা ইন্ডিয়া এবং আমেরিকা। এই দুটি দেশ জলবায়ুগত দিক থেকে, যেটা ইভির কথা একটু আগে উঠে আসছিল, আপনি বক্তব্যেও বলেছেন সুভাষিস বন্দ্যোপাধ্যায়, যে ইভির অল্টারনেটিভ হিসাবে ইভি উঠে আসা, এটা কিন্তু শুধুমাত্র আমেরিকার গাড়ি বেচার জন্য নয়, বিভিন্ন তেল কোম্পানিগুলোর ওপর ভরসা কমানোর জন্য কিন্তু ইভি একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং বারবার করে বলা হচ্ছে যে ব্যাটারি চালিত গাড়ি যদি চালানো যায় তাহলে পরিবেশের ওপর যে ধরনের প্রভাব তৈরি হবে সেটা আগামী বিশ্বকে অনেক দিন তার আয়ুকে বাড়িয়ে দেওয়া সম্ভব হবে। আপনারা দেখেছেন করোনাকালে যে ওজোন স্তরের যে বিভিন্ন জায়গায় যে ফুটো, সেই ফুটোগুলো কিন্তু অনেকটা রিকভার করা গেছিল, মেরামত করা সম্ভব হয়েছিল। এইটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা এবং অনগোয়িং প্রসেস, যুগের পর যুগ ধরে চলছে। ফলে আমরা আজকের আলোচনা শেষ করব, কিন্তু আজকের এই আলোচনায় যে বিষয়গুলো উঠে এলো, বিশ্ব অর্থনীতি, বিশ্বের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক, এটা নিয়ে আলোচনা তৈরি হয়েছে ঠিকই, মত পাল্টা মত অবশ্যই থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা আর বলার জায়গা নেই। ভারত এখন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা, 341 ব্লক, বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড় সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা, প্রতিদিন সন্ধ্যে 6:30 ও রাত 10টায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর।